আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির জিরাট বিডিও অফিসের সম্মুখে এসআইআর নিয়ে বিক্ষোভ, বিজেপি তৃণমূল মুখোমুখি। দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে বেসামাল পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আহত এক, চুচুড়া হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্যের আশাকর্মীদের বিক্ষোভ আন্দোলন চলছে। এদিনও আশাকর্মীদের বিভিন্ন জেলায় আন্দোলনে দেখা গেল। হাওড়া ও ভাটপাড়ায় আশাকর্মীদের বিক্ষোভ। গঙ্গার তীরবর্তী শহর চুচুড়ার শতাব্দী প্রাচীন ষণ্ডেশ্বরতলা মন্দিরের প্রাচীন নীলাবতী মেহগনি গাছের ডাল অবৈধভাবে কাটার অভিযোগ, মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা। পান্ডুয়ার দ্বারবাসিনী গার্লস হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গে সোশ্যাল মিডিয়া সচেতনতা ছাত্রীদের পরিবেশিত নাটক। আসছি বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে বিডিও অফিসের সামনে বিক্ষোভে তৃণমূল। অন্যদিকে জিরাট বিডিও অফিসের সামনে বিজেপির মিছিল পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে বরাবর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, জিরাট বিডিওর সামনের 2 নম্বর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এদিন বিজেপি কর্মী সমর্থকরা। সেই মতো এদিন মিছিল করে বিডিও অফিসের দিকে এগোতে থাকে বিজেপি কর্মীরা। বিজেপির এই রাজনীতির প্রতিবাদে 1 নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল তৃণমূল। দেখা যায় বিজেপির মিছিল বিডিও অফিসের সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই রাস্তাতেই বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিজেপি ও তৃণমূল কর্মীদের আটকাতে গিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সাথে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন এক বিজেপি কর্মী। তাকে চিকিৎসার জন্য চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে বাক বিতণ্ডা চলে। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপক্ষই রাজনৈতিক স্লোগান দিতে থাকে। কি বলা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে, ঘটনা সম্পর্কে শুনবো। 12টায় আমাদের ক্যাম্পাস এখানে শুরু হয়, কিন্তু এইখানকার তৃণমূল হয়তো ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য। তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালানো। এই হামলার আমরা বর্বর নিন্দা করছি। আমার রাজনৈতিক সহযোদ্ধা বলাগড় বিধানসভার মণ্ডল 2 এর সুজয় ভাই, তার এই অকথ্য অত্যাচারে সে মরণ পানের সঙ্গে লড়াই করছে। জানি না এখন কোথায় গেছে। আমার জেলার প্রাক্তন সভাপতি সম্পাদক সুরেশ দা নিয়ে বেরিয়ে গেছেন। সুজয় ভাইয়ের যদি কিছু হয়, এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে, এই অত্যাচার পড়ায় ঘন্টায় বুঝে নেবো আর কি। এটাই আমাদের দাবি। আমরা কিন্তু প্রশাসনকে এবং এই এলাকার ভারপ্রাপ্ত যারা প্রশাসনের কাছে সবার অনুমতি নিয়ে আমরা যে নির্দেশে সেই নির্দেশ মতো যে সংখ্যক বলছে 200-র অধিক জমায়েত করে, আমরা 200-র অধিকই জমায়েত করিনি। তারপরেও কেন আমাদের উপর অত্যাচার, এটা আমরা ওসি সাহেবকে এবং সিআই সাহেবকে লিখিতভাবে জানাবো। তার সুব্যবস্থা আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভিডিও ম্যাডাম আমরা পূর্ণ আস্থা আছে। না, দেখুন, বিষয়টা হচ্ছে এসআইআর নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন, আমাদের থেকে আপনারা আরও ভালো জানেন যে বিভিন্ন জায়গায় একটা যারা 7 নম্বর জমা দিচ্ছে, মানুষ এমনি হয়রানি হচ্ছে, তার উপর 7 নম্বর জমা দিয়ে মানুষকে আরও হয়রানির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সেদিকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমাদের 11 দফা দাবি আমরা জানিয়েছি, আমরা আমাদের যে ইআরও তাকে জানিয়েছি, এবং আমরা গত 26 তারিখ থেকে আমাদের 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের এখানটা অবস্থান বিক্ষোভের জন্য পারমিশন নেওয়া। তাহলে এই প্রিমিসেসের মধ্যে জানি না প্রশাসন কী করে একটা অন্য পার্টিকে অনুমতি দিল। ঠিক আছে, সেখানে একটা উত্তেজনার সামনে তৈরি হয়েছিল, কেন ওরা বিপুলের নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন ধরনের বাজে বাজে স্লোগান দিচ্ছিল, যেটা আমাদের কালচারের মধ্যে পড়ে। এটা আমাদের ছেলে তাদেরকে বলেছে দিতে না, সেই নিয়ে সামরিক উত্তেজনা হয়েছিল। কিন্তু যেটা হয়েছে সেটা ঠিক হয়নি।
কারণ যেহেতু পারমিশন রয়েছে এখানে ভিডিও অফিসের সামনে যেহেতু আমরা করছি সেই পারমিশন কপি আমাদের আছে এবং বড় কাছ থেকেও আমাদের পারমিশন নেওয়া আছে। সেক্ষেত্রে তো এটা কী করে হলো আমি বুঝতে পারছি না যে কেন এটা করতে দেওয়া হলো। দেখা গেল ওরা একটা অন্য গেটে বিক্ষোভ করছিল, আপনাদের দলের যারা কর্মী সমর্থক ছিল তারা সেখানে পৌঁছে যায় এবং স্লোগান শাউটিং করতে। বিষয়টা সেরকম নয়, বিষয়টা হচ্ছে ভিডিও অফিসে অবস্থান কর্মসূচি। আমি আপনাকে কাগজটা দিয়ে দিচ্ছি যে আমাদের পারমিশন আছে। ভিডিও অফিসে অবস্থান কর্মসূচি, এটাও ভিডিও অফিস পিটিশনের মধ্যে। সেখানে আমাদের মাইক লাগানো রয়েছে, সেখানে কী করে অন্য মাইক চলে আসে? আমি আমার রাজনৈতিক জীবনে দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম দেখলাম এই ধরনের কোনো ঘটনা। আমরা সিপিএমের জামানাতে এরকম ধরনের ঘটনা দেখিনি, কিন্তু আজকেই প্রথম দেখলাম যে মাইক চলছে, সেখানে একটা পার্টির অনুমোদন প্রোগ্রাম চলছে, সেইখানে অন্য একটা দলের, তাহলে ইচ্ছাকৃতভাবে তো এটা গণ্ডগোল করানো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাত পোহালেই বাগদেবীর আরাধনা, কুমোরটুলি থেকে বিভিন্ন পুজো মণ্ডপের শেষ পর্যায়ে প্রস্তুতি, দেখুন বিশেষ রিপোর্ট। রাত পোহালেই বাগদেবীর আরাধনা। স্কুল কলেজ থেকে সরকারি অফিস, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান ও গৃহস্থের বাড়িতেও এই বাগদেবীর আরাধনা হয়ে থাকে। জেলার বিভিন্ন বাজারে বাগদেবীর মৃন্ময়ী মূর্তির বিক্রি শুরু হয়ে গিয়েছে। এদিন ত্রিবেণীতে সেই ছবি ধরা পড়ল। কুমোরটুলিগুলিতে শেষ পর্যায়ের প্রস্তুতি। বিভিন্ন বাজারে বিক্রেতারা বাগদেবীর মৃন্ময়ী মূর্তি নিয়ে বসেছেন। কি বলছেন ক্রেতা বিক্রেতারা, শুনুন। চাহিদা খারাপ নাই, ভালোই আছে, চাহিদা আছে, মোটামুটি দামও আছে। বড় ঠাকুর 1,000 টাকা আছে, তার 1,000 টাকা, তারপর 450 টাকা। অন্য বারের থেকে ঠাকুরের দাম এবারে বেশি না ঠাকুরের দাম কম? ঠাকুরের দাম এবার একটু বেশি। বেশি কত বেড়েছে এবারে? ওই যেটা 3,000 টাকাটা, হ্যাঁ, ওটা এখন 2,500, আর 1,400 টাকাটা 1,000 টাকা, আর 2,200 টাকাটা 1,800 টাকা, আর এর পাশে আছে সব 600 টাকা, 500 টাকা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিরল রোগে আক্রান্ত যুবক, কোন নির্দিষ্ট কারণ না দেখিয়ে এসআইআর এর শুনানিতে টাকায় হয়রানির অভিযোগ শ্রীরামপুরে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত যুবক, কোনো নির্দিষ্ট কারণ না দেখিয়ে এসআইআর শুনানিতে ডাকায় হয়রানির অভিযোগ শ্রীরামপুরে। শ্রীরামপুরের চাতরা লাহিড়িপাড়ার বাসিন্দা সাম্য চ্যাটার্জি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। বিশেষভাবে সক্ষম ওই যুবককে সঠিক কারণ না দেখিয়ে হিয়ারিং এ ডাকা হয়। সেখানেও যুবকের বাবার বিভিন্ন নথি চেয়ে হয়রানির অভিযোগ। ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেলেন বাবা মা। সাম্যর মা রিঙ্কু দেবী এবং বাবা দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, ছেলে চলতে পারে না, চোখে কম দেখে। সঠিক কারণ না দেখিয়ে শুধু একটা অমিল দেখিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এ কথা উল্লেখ করে দেবাশিস বাবু আরো কি বলছেন শুনুন। বলছে আপনার স্কুল সার্টিফিকেট, এই যে 65 বছর বয়স, আমার 65+ বয়স। এই সময় তো আমি বাড়ি শিফট করেছিলাম, তা সেই জন্য আমার এখন কোথায় আছে আমাকে সেটা খুঁজতে হবে। এটা তো আমার পক্ষে এখন দেওয়া সম্ভবপর নয়। এখন আধার কার্ড দেওয়ার পরে যে বলছেন স্কুল সার্টিফিকেট, তা আমি খুবই ডিস্টার্ব ফিল করছি, আমি খুবই হ্যারাস হচ্ছি এরমভাবে। আমরা 2002-এর একদম মানে বোনাফাইড ভোটার, আমরা এখানকার চিরকাল বাসিন্দা, 300 বছরের ওপর বাসিন্দা। তা আমাদের এরমভাবে হ্যারাসমেন্ট করা তো ঠিক নয় এটা সরকারের। আমাদের এখন উনি যেটা বলছেন আমি দেখি, যদি খুঁজে পাই দেবো, না হলে আমার কিছু করার নেই। ছেলেকে এরকম অবস্থা নিয়ে তো এখানে দাঁড়িয়ে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, হিয়ারিংয়ে এসছি, মানে যেটা দেখতে পাচ্ছেন আমার ছেলে সাম্য চ্যাটার্জি, ও সেরিব্রাল পালসি পেশেন্ট। তো সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হচ্ছে, শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে। তো অমিল পাওয়া গেছে, ভেতরে খুবই হেল্প করেছে যে ওকে নিয়ে যেতে হয়নি, আমার যেতে, দ্যাটস ব্যাপার। কিন্তু এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেইভাবে বলছে, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। ডকুমেন্টস যা যা বলেছেন সব দিয়েছি। তো যেহেতু ওর বাবার নাম দেওয়া আছে, আমাকে বলা হলো ওর বাবার একটা ডকুমেন্টস লাগবে। ওর বাবার আধার কার্ডের কপি এখন যখন জমা করলাম, এখন আবার বলা হচ্ছে যে না, ওর বাবার এডুকেশন কোয়ালিফিকেশানের একটা ডকুমেন্টস আবার বিএলও অফিসে জমা করতে হবে। ভেরি মাচ হ্যারাসড, মানে দেখতে পাচ্ছেন কী অবস্থায় ওকে এখানে অবধি নিয়ে এসেছি। নিজে কাজ কামাই করে সমস্ত ক্ষতি সাধন করে এই অবস্থায় ওকে টানতে টানতে নিয়ে এসেছি। যার স্পাইনের সমস্যা, যার পায়ের সমস্যা, যার মাথায় সমস্যা, চোখের এরম পাওয়ার। তো জানি না কেন এরমভাবে ডাকা হচ্ছে। এত অসুস্থ বৃদ্ধ মানুষ, এত অসুস্থতা, এরকম একটা মানে শারীরিকভাবে অক্ষম ছেলে,
আমার কাছে পরিষ্কার নয় যে কি বলা হয়নি যে কি লাগবে সঠিক করে। না সঠিক করে কি জানি না। এখন যেমন আমাকে যেমন ছেলের সার্টিফিকেট আনতে বলা হয়েছিল, এনেছিলাম। আমাকে যেমন বলা হয়েছিল ছেলের এডুকেশন সার্টিফিকেটের কপি আনতে, সেটা এনেছিলাম। তো তারপরে এসে আবার শুনছি যে না, ভোটার লিস্টেরও কপি আনতে হবে। এবং আমারই প্রতিবেশী, তার কাছে শুনলাম তাদেরকে বলা হয়েছে ভোটার লিস্টের কপি আনতে, সেটা কিন্তু আমার কাছে জানানো হয়নি। আমি এখন আবার গিয়ে ভোটার লিস্টের কপি এনে আবার জমা করলাম। শ্রীরামপুর ব্যুরো LMCL নিউজ। হাওড়া ময়দানে আশাকর্মীদের ওপর পুলিশের নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। হাওড়া শরৎ সদনে ধিক্কার লেখা পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকে আশাকর্মীরা। অন্যদিকে 8 দফা দাবি নিয়ে ভাটপাড়া থানায় আশাকর্মীদের বিক্ষোভ। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আশাকর্মীদের। পুলিশি নিগ্রহের প্রতিবাদে হাওড়া ময়দানে আশাকর্মীদের বিক্ষোভ এবং মিছিল। আশাকর্মীরা শরৎ সদন গেটে জড়ো হন। তাদের হাতে ছিল ধিক্কার লেখা পোস্টার। তারা স্লোগান দিতে থাকেন। আশাকর্মীরা বলেন, যেভাবে পুলিশ তাদের রেল স্টেশন, বাস স্ট্যান্ড অথবা রাস্তায় হেনস্থা করছে, তারই প্রতিবাদে এদিন তারা রাস্তায় নেমেছেন। আগে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক হওয়ার কথা হয়েছিল। সেই মতো গোটা রাজ্য থেকে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে যেতে চেয়েছিলেন। পুলিশ দিয়ে তাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা হয়েছে। আশাকর্মীরা কি বলছেন শুনুন। এই সবটার অর্থ কি 5250? এটা আমরা সব কর্মীরা জানতে চাই যে আজকের এই দুর্মূল্যের বাজারে একটা মেয়ের 5250 টাকায় সংসারটা কি করে চলে। যদি ম্যাডাম চন্দ্রিমা ম্যাডাম কাইন্ডলি এই উত্তরটা দেন আমাদেরকে যে 5250টা কি করে সব হতে পারে। আর একটা ফোনের টাকা 10,000 টাকা ওনারা দিয়েছেন বলে ভাবছেন যে আমাদের অনেক কিছু উপহার স্বরূপ দিয়ে আবার উনি বলছেন না বিল জমা করতে হবে, বিল না জমা করলে আমাদেরকে বিভিন্নভাবে পানিশ করা হবে। এটা তো শোনা যাবে না, কারণ উপহার দিলে মানুষ উপহারের পরে সেটার রিচার্জের পয়সা 200 টাকা, যেখানে এখন কোনো নেট রিচার্জ 200 টাকা নেই। আর তাছাড়া আমাদের 5-6 মাসের বকেয়া রেখে ওটা দেওয়া হয়। তাহলে আমরা কি করে সেই অ্যাপের কাজগুলো তাহলে বন্ধ করে রাখতে হবে যদি মান্থলি আমাদের রিচার্জের টাকা না পাওয়া যায়। 10,000 টাকা দিয়ে ওনারা ভাবছেন যে তাহলে আমরা তো এর আগেও ফোনে অ্যাপের কাজ করেছি, তখন আমাদের ফোনের ভাড়াটা কে দিত, তখন আমাদের ফোনের দাম কে দিয়েছিল, তখন তো আমরা নিজেরা ফোন কিনে নেট রিচার্জ করে কাজ করেছি। আমাদের 5-6 মাসের টাকা বকেয়া থাকে, ইনসেন্টিভের টাকা বকেয়া থাকে। কালকে এই আন্দোলনের পরে আমাদের দেন টাকাটা ঢুকে যায় অ্যাকাউন্টে। কি করে এই টাকা এতদিন বকেয়া রাখার পরে কালকে এই টাকা কি করে দেন কয়েক ঘন্টার মধ্যে ঢুকে যাবে। আপনাদের জানাবো 21 তারিখ যে আমরা যাব এবং আমাদের যে ডবল সহকর্মী নিয়ে যাব, এটা ওনারা খুব ভালো করেই জানতেন। কিন্তু যখন আমরা 21 তারিখ যাওয়ার ঠিক করলাম, আগের দিনই প্রশাসন থেকে এমনভাবে আঁটোসাঁটোভাবে আটকে দেওয়া হলো। আমাদের দিদিরা রাত্রির থেকে ট্রেনে করে আসছে, তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে টিকিট থাকাকালীন। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ভোরের অন্ধকারে না জানিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ফোন নিয়ে নেওয়া হয়েছে যাতে কারোর সাথে না যোগাযোগ করতে পারে। এমনকি ট্রেনে উঠতে দেওয়া হয়নি, দিদিদের আটকে দেওয়া হয়েছে। দিদিদের নানান কারণে বেগুনি রংটা দেখলেই ওনারা রাস্তা থেকে ভ্যানে তুলে নিচ্ছেন। বেগুনি রংটার প্রতি এত ভয় ওনার কিসের, আমি এটা বুঝতে পারলাম না। যে দিদিদের আমরা লুকিয়ে পোশাক না পরে গিয়ে অন্য ব্যাগে করে পোশাক ঢুকিয়ে কালারিং ড্রেস পরে আমরা কালকে আন্দোলনে পৌঁছাবো বলে রেডি হয়েছি। পুলিশ দেখলে মেয়েরা লুকিয়ে পড়ছে, কারণ রাস্তা থেকে পুলিশ মেয়েদেরকে তুলে নিচ্ছে, মারছে। এইভাবে হেনস্থা করা, আমরা কি চোর না ডাকাত, না আমরা খুনি না গুন্ডা? আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করতে গেছি, সেখানে ওনার এইভাবে আমাদের সঙ্গে অকথ্য অত্যাচার কেন উনি করলেন আমরা এটা জানতে চাই। আমরা আজকে ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, সরকারকে ধিক্কার জানাচ্ছি। উনি জবাব দিন। এই ধিক্কার কি গোটা রাজ্যেই? হ্যাঁ, আজকে গোটা রাজ্যে আমাদের এই ধিক্কার মিছিল আজকে আছে। উনি এই ধরনের ব্যবহার কেন করলেন আমাদের দিদিদের সাথে আমরা বুঝতে পারছি না। নানান দাবি দাওয়া নিয়ে গোটা রাজ্যের আশাকর্মীরা বিক্ষোভ আন্দোলনে। এদিন ভাটপাড়ায় আশাকর্মীদের বিক্ষোভ। ভাটপাড়া পৌরসভা থেকে ভাটপাড়া থানায় বিক্ষোভে আশাকর্মীরা। জগদ্দল থানায় আশাকর্মীরা বিক্ষোভ দেখিয়ে হুঁশিয়ারি দেন অবিলম্বে তাদের 8 দফা দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। গতকালের ঘটনাকেও এদিন আশাকর্মীরা ধিক্কার জানায়। কি বলছেন আশাকর্মীরা তাদের আন্দোলন সম্পর্কে শুনুন। আমাদের 8 দফা দাবি নিয়ে আমরা বহুদিন থেকেই লড়াই করছিলাম, কিন্তু আমাদের বহু আশাকর্মী, হাজার আশাকর্মী আমাদের কর্মবিরতি দিয়ে গেছিল সুডার অফিসে। তার সত্ত্বেও ওনারা 21 তারিখে আমাদের সাথে বসবেন বলেছিলেন, কিন্তু আমাদের লজ্জা লাগছে ওনারা কথা দিয়ে আমাদের সঙ্গে যে ব্যভিচারী করেছে, এটা ব্যভিচার ছাড়া আমি আর কিচ্ছু বলতে পারছি না। কারণ আমাদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি, আমাদের রাজ্য সম্পাদিকা বহু কর্মীকে জেলে থাকতে হয়েছে অন্ধকার রাতে, জানায়নি পর্যন্ত কোন থানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ফোন হ্যাক করে নেওয়া হয়েছে। নানা ঘটনাকে পুলিশ লাঠিচার্জ করেছে আশাকর্মীকে। যে আশাকর্মীদের কাছে
মানে প্রত্যেককে আসতে হয়। একটা কার্ড যখন একটা মা প্রেগনেন্ট হয়, আশাকর্মীর হাত ধরে কিন্তু তাকে হসপিটাল অবধি পৌঁছাতে হয়। সেই আশাকর্মীর উপর লাঠি চালানোর সময় পুলিশ প্রশাসন কি একবারও ভাবেনি তার ওয়াইফ যখন রাত্রিবেলায় প্রসব বেদনা উঠবে তখন এই আশাকর্মীকেই ফোন করতে হবে? তখন এই আশাকর্মীকে ফোন করতে পুলিশ প্রশাসনে কি লজ্জা করবে না? এই জন্য আমরা ধিক্কার দিবস আজকের দিনটাকে আমরা ধিক্কার দিবস হিসাবে রাখতে চাইছি। দেবকুমার দেও ও প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। গঙ্গার তীরবর্তী শহর চুচুড়ার শতাব্দী প্রাচীন ষণ্ডেশ্বরতলা মন্দিরের প্রাচীন নীলাবতী মেহগনি গাছের ডাল অবৈধভাবে কাটার অভিযোগ। মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে, ঘটনায় উত্তেজনা। পান্ডুয়ার দ্বারবাসিনী গার্লস হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গে সোশ্যাল মিডিয়া সচেতনতা, ছাত্রীদের পরিবেশিত নাটক। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা সামাজিক সুরক্ষা সম্মেলন 2026 হয়ে গেল। হুগলির ডানলপ ময়দানে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষার সম্মেলন 2026। এই সম্মেলনে 20,000-এরও বেশি শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যাদের সিংহভাগই ছিলেন রেলওয়ে মাল গোদামের শ্রমিক। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করা হয়েছিল। ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়ন এবং ভারতীয় লেবার ইউনিয়নের পক্ষ থেকে সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। সম্মেলনের উদ্বোধন করেন ডক্টর পরিমল কান্তি মণ্ডল, সভাপতি
বিআরএমজি এসইউ। বক্তব্যে তিনি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। ন্যূনতম মজুরির অভাব, সামাজিক সুরক্ষার সংকট, স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতা এবং আইনি স্বীকৃতির অভাব এই সমস্ত সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানও জানান তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রিয়াঙ্কা কানুনগো, সদস্য জাতীয় মানবাধিকার কমিশন। এই সম্মেলনে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন শুনব। इस संकल्पना को साकार करने के लिए आप लोगों की मदद चाहिए, आप लोगों की सहायता चाहिए। इस संकल्प शक्ति को आपके मेहनत की प्राणवायु चाहिए। सब मिलकर एक बार बोलेंगे, भारत माता की जय। ये आवाज कोलकाता से लेके दिल्ली तक पहुंचनी चाहिए और हर शोषण करने वाला सुन ले कि भारत के मजदूर का शोषण अब संभव नहीं है। भारत माता की जय, भारत माता की जय। অনেক ধন্যবাদ কানুঙ্গো স্যারকে। উনি পরিষ্কার বলে দিলেন মিনিমাম ওয়েজেস প্রত্যেক শ্রমিক পাবেন। প্রত্যেক শ্রমিককে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, সেটা মালগুদাম হোক অন্য যে কোনো সেক্টর হোক। তাহলে আমরা যদি ইউনাইটেড ভাবে একত্রিত হয়ে ওনার এই যে বক্তব্য, মূল্যবান বক্তব্যটাকে যদি কার্যকরী করতে পারি তাহলে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুচুড়া বকুলতলা বয়েজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবছর বাগদেবীর আরাধনার ৭ম বর্ষে তাদের থিম মুক্ত বিহঙ্গ। দেবী সরস্বতীর আরাধনা, বিভিন্ন বাড়ি থেকে বারোয়ারি প্রস্তুতি পর্ব শেষ। রাত পোয়ালেই দেবীর আরাধনা শুরু হবে। চুচুড়া বকুলতলা বয়েজ অ্যাসোসিয়েশনের পরিচালনায় বাগদেবীর আরাধনা হচ্ছে। এই পুজোতেও প্যান্ডেলে থিমের ছোঁয়া লেগেছে। এবছর এখানকার থিম মুক্ত বিহঙ্গ। বাগদেবীর আরাধনা মানে ছাত্রছাত্রীদের উৎসাহের শেষ থাকে না। স্বাভাবিক কারণেই এখানকার বাগদেবীর আরাধনাতেও সেই ছাত্রছাত্রীরাই কি বলছেন তারা তাদের এই বাগদেবীর আরাধনা সম্পর্কে শুনব। সর্বজনীন শিশু সরস্বতী পুজো পরিচালনায় বকুলতলা বয়েজ অ্যাসোসিয়েশন। এই বছরে আমাদের ভাবনা মুক্ত বিহঙ্গ। পাখিকে খাঁচায় বন্দি না করে পাখিকে মুক্ত আকাশে মানে খাঁচা দিয়ে খুলে দেওয়া, সেই একটা ভাবনা নিয়ে এসেছি আমরা। তো এইখানে দেখা যাচ্ছে একটা হাত আছে, হাত থেকে একটা পাখি মানে ওখানে খাঁচা থাকবে, খাঁচা থেকে পাখি মুক্ত হয়ে যাচ্ছে, আকাশে উঠছে। আর ওই আমাদের ভেতরে যেই থিমটা ভেতরটা করা হয়েছে মায়ের একদম ঠাকুর ঘর পর্যন্ত, ওইটা একটা পাখিদের যে পরিবেশটাকে তুলে ধরা হয়েছে, যেটা বন বা জঙ্গল যে পরিবেশ নিয়ে পাখিরা থাকে সেই পরিবেশটাকে আমরা তুলে ধরেছি। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুচুড়ার প্রাচীন স্বর্ণেশ্বরতলা মন্দিরে বন দপ্তরের অনুমতি ছাড়াই বহু প্রাচীন গাছের ডাল ছাঁটাকে কেন্দ্র করে উত্তেজনা, নাগরিকদের বাধায় গাছ কাটা বন্ধ। গঙ্গার পশ্চিম তীরবর্তী শহর চুচুড়া, হুগলি জেলার প্রাণকেন্দ্র এই চুচুড়া। এই শহরে বহু প্রাচীন মন্দির, মসজিদ এবং ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম ষণ্ঢেশ্বরতলা মন্দির। এই মন্দিরে এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন মেহগনি গাছ। এই মেহগনি গাছটিকে দেবী নীলাবতী রূপে পুজো করা হয়। ঠিক কবে থেকে এই পুজো শুরু হয়েছিল তা কেউ হলফ করে বলতে না পারলেও বছরের পর বছর রীতি মেনে সেই ধারা আজও চলে আসছিল। গত দুদিন আগে বর্তমান মন্দির পরিচালন কমিটি বন দপ্তরের অনুমতি ছাড়া স্থানীয় মানুষজনের অগোচরে এই গাছের বড় বড় বেশ কিছু মোটা মোটা ডাল ছেঁটে ফেলছিল। এই গাছ সহ আরো বেশ কয়েকটি প্রাচীন গাছের ডালও ছেঁটে ফেলার অভিযোগ ওঠে বর্তমান মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে। গাছের ডাল ছাঁটার খবর পেয়ে শহরের কিছু মানুষ হাজির হন ষণ্ঢেশ্বরতলা মন্দির চত্বরে। তারা গাছ কাটা বন্ধ করে দেন এবং মন্দির পরিচালন কমিটিকে বলেন সরকারি যা নিয়ম আছে সেই নিয়মবিধি মেনে মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মন্দির সংলগ্ন বাসিন্দাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে গাছের ডাল ছাঁটা হোক। কি বলছেন এই কথা উল্লেখ করে সুবীর নাগ, শুনুন। ষণ্ঢেশ্বর বাবাকে এবং এই গাছকে পার্বতী রূপে এখানে শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয়। এটা দীর্ঘদিনের রীতি। যবে থেকে এই ষণ্ঢেশ্বর মন্দির তবে থেকে এই রীতি হয়ে আসছে। আজকে একটা মেহগিনি গাছকে গাছ ছাঁটবার নাম করে, এটা একটা অত্যন্ত বলা যায় যে খুব দামি গাছ এবং এর কাঠের প্রচুর দাম। আমরা আজকে এসে দেখতে পাচ্ছি বলছে গাছ ছাঁটবার নাম করে মোটা মোটা এইভাবে ডালগুলোকে কেটে দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন।
এটা অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা এও জানতে পারলাম যে এর জন্য কোনো রকম কোনো বন দপ্তরের কোনো পারমিশন নেই। গাছের ডাল ছাঁটার খবর পেয়ে বন দপ্তরের ভারপ্রাপ্ত অফিসাররা পরিদর্শনে আসেন। কি বলছেন তারা এ সম্পর্কে শুনুন। আমরা এসে যেটা যা দেখলাম, এখানে গাছ কাটা হয়নি, আমরা যেটা দেখলাম যে বাঁশ কাটা হয়েছে। তা বাঁশ কাটতে গেলেও বুঝেছেন, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রুলস আছে যে হয়তো তার 60 সেন্টিমিটার কি 40 সেন্টিমিটার এইরকম একটা মোটা গাছ তাকে ছাঁটার জন্য, টিমিংয়ের জন্য রেঞ্জার সাহেব তাকে পারমিশন দেন। কিন্তু এখানে যা দেখছি তার অধিক একটা হয়ে গেছে। কি বলা হচ্ছে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে এ সম্পর্কে শুনবো। গাছ কাটার ব্যাপার হচ্ছে হঠাৎ নয়, এটা দীর্ঘদিন ধরে এই মোটামুটি ঘাটের ভেতরে সব মর্যাগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রায় কোনো ঝড় নেই, জল নেই, গাছ ভেঙে পড়ে যাচ্ছে। এতে আমাদের এই ক্লাবের চত্বর বলুন, মন্দির চত্বর বলুন, 3-4খানা গাড়ি, বড় বড় বাইক, স্কুটি, সাইকেল সব ইয়ে হয়ে গেছে। আমরা মরে যাচ্ছিলাম, হঠাৎ ঝড় নেই, জল নেই, বিশাল বড় একটা ডাল ভেঙে পড়লো। এবং ডালটা কি হয়েছে, তার ভেতর দিয়ে সব খোঁড়া হয়ে গেছে ভেতরে। ঠিক আছে, এবার তখন আমরা কি করলাম, এটা চিন্তা ভাবনা করে আমাদের লোকাল মন্দির কমিটি এবং লোকাল লোক সবাই একত্রে গিয়ে করে যে গাছটাকে কীভাবে ইয়ে করা যায়। এটা তো এরকম করছে যে কোনো মুহূর্তে ধরুন আজকে আমরা গাছটাকে কাটবো, যদি না কাটি, যদি কারোর ঘাড়ে এসে পড়লো, কেউ মারা গেল, তখন লাইবিলিটি কিন্তু কমিটি এবং আমার। অন্যদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সাহাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। ওদেরকে বলেছি যে যেভাবে চিঠি করার ওনারা বলে গেছে সেইভাবে তোমরা করো। তবে এটা করুন না, আমরা ওই গাছটা লীলাবতী গাছ, বহু পুরনো গাছ। ওখানকার যে মূল সন্ন্যাসী আছে মাস্টারমশাই, আমাদের যা প্রসেস, ধর্মীয় প্রসেস করা সমস্ত উনি করেছেন, করেই তবে ওই গাছে হাত দেওয়া হয়েছে। আমরা যেরকম ধর্মের দিক দিয়ে নিষ্ঠাবান, তেমনি এটাও দেখতে হবে, মানুষের বিপদের দিক দিয়েও দেখতে হবে। কিছু লোক বিভিন্ন রকম আমাদেরকে বলে যে ওখানে বহু লোক দেখবেন সন্ধ্যেবেলায় গিয়ে বসে, একদম গাছের হাইট পুরো তাদের মাথার কাছে। যদি কোনো সময় ভেঙে যায়, বিপদ কিন্তু মানে মানুষের হবে। সেই সব দিক দিয়ে বিচার করেই হয়তো ওনারা করেছে। তবে আমি বলবো প্রসেসের মধ্যে করা উচিত। কি বলছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, শুনবো। পুরনো গাছ কাটুক, যে গাছই কাটুক না কেন, অবশ্যই সেটা বন দপ্তরের পারমিশন নিয়ে করা উচিত। তবে এটা ওরা, আমি যতটুকু খবর পেয়েছি, ওখানকার মানুষ বা কমিটি আমাদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল। ভাইস চেয়ারম্যানও বলেছিল বিপজ্জনক ডাল যেটা মানুষের বিপদ হতে পারে সেটা তোমরা ছাড়তে পারো, কিন্তু ওরা হয়তো পারমিশন না নিয়ে করে ফেলেছে। কিন্তু দুটো দিকই দেখার বিষয়, গাছগুলোও থাকবে, বিপজ্জনক ডালটাকে খালি ছাড়তে হবে, আর মানুষও বাঁচবে। এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এগুলোকে নিয়ে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই, শুধু এইটুকুন বড় পদ্ধতি মেনে সব কিছু করাই ভালো। আপনি যাবেন? নিশ্চয়ই যাব। আমি শুনেছি কমিটি ওখানে গাছ বসাবে, বিকল্প গাছ বসাবে, তারা খবর দিলে নিশ্চয়ই দেখতে যাব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সাইবার প্রতারণায় হারানো মৃত পিতার রেখে যাওয়া শেষ সম্বলটুকু অসহায় মেয়ের হাতে তুলে দিল বলাগড় থানার পুলিশ। ফের হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানার বড়সড় সাফল্য। সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করল বলাগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলি শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়ার বাসিন্দা রাজু সর্দার এবং তার স্ত্রী পূজা সর্দার মল্লিক। রাজুর শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের কালনায়। কালনার একটি প্রাইভেট ব্যাংক থেকে 2025 সেপ্টেম্বর মাসে ফোন করে বলা হয় পূজার নামে তার প্রয়াত বাবা একটি ফিক্সড ডিপোজিট করে গেছেন এবং নমিনি পূজা। সেই টাকা তোলার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়। সেই মতো ব্যাংকে যান পূজা, যাবতীয় নমিনির নথি জমা দিয়ে এবং ওই প্রাইভেট ব্যাংকে একটি অ্যাকাউন্টও খোলেন তিনি। 10 দিন বাদে ব্যাংক থেকে জানা যায় পূজার অ্যাকাউন্টে তার টাকা না এসে ওই টাকা প্রয়াত তার বাবার অ্যাকাউন্টে ঢুকে গেছে ভুলবশত এবং সেই টাকা কেউ তুলেও নিয়েছে। পূজা দেরি না করে ঘটনার কথা জানিয়ে বলাগড় থানা সাইবার বিভাগে অভিযোগ করেন। গত 2025-এর 28শে নভেম্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্রের নির্দেশে শুরু হয় তদন্ত। পূজার বাবার রেখে যাওয়া 2,59,000 টাকা উদ্ধার হয়। এদিন সেই টাকা পূজার হাতে তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র, সুবীর রায়, সাইবার এক্সপার্ট তসলিমা। এ প্রসঙ্গে পূজা কি বলছেন শুনুন। তো তারপরে আমি ওর কাছে যাই জানতে পারার পর যে এরকম অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে,
টাকাটা তুই ফেরত দে। তো ও বলে কি টাকা ঢুকেছে আমি খরচ করে ফেলেছি বিক্রম সরকারের কাছে, কাল্লা কদমতলায়। তো এবার তারপরে যখন বললাম যে টাকাটা, ও বললো দেবো না, এখন আমি দিতে পারবো না টাকা। তারপরে যখন আমি এই থানায় আসি, এই বলাগড় থানায় এসে ম্যাডামের কাছে আসি, সাইবার ক্রাইমে কেস হয়। তো ম্যাডাম মানে সব কিছু বলার পরে ম্যাডাম সব অ্যাকাউন্টগুলো যখন বন্ধ হয়ে যায় সবার, তখন মানে সে যখন লেনদেন করেছে ফোনপের মাধ্যমে যতগুলো অ্যাকাউন্টে করেছিল সেই অ্যাকাউন্টগুলো সব বন্ধ হয়ে যায়। এবার সেই অ্যাকাউন্টগুলো এবার বন্ধ হওয়াতে তারা কি করেছে, সেই ব্যক্তি যার অ্যাকাউন্টে ঢুকেছিল মানে যে টাকাটা খরচ করেছে তার কাছে মানে সবাই মিলে গিয়ে চাপ দেয় যে টাকাটা তুই এরকম টাকা লেনদেন করেছিস, তো আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে, তো তাকে টাকাটা ফেরত দে, টাকাটা ফেরত দিলে তবে তো আমাদের অ্যাকাউন্টগুলো খুলবে। তো এবার হ্যাঁ থানায় ডাকলো, আমি টাকা ফেরত পেয়েছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। পান্ডুয়ার দ্বারবাসিনী গার্লস হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গে সোশ্যাল মিডিয়া সচেতনতা, ছাত্রীদের পরিবেশিত নাটক। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কাঁচরাপাড়া কলেজ মোড়ের রাম পুজোর অনুষ্ঠানে এসে কার্তিক মহারাজ ভারতবর্ষের নীতি আচার নিয়ে কথা বলেন। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার কলেজ মোড়ে রাম পুজোর অনুষ্ঠানে এদিন এসেছিলেন কার্তিক মহারাজ। পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কার্তিক মহারাজ জানান, দেশের জাতীয় মহাপুরুষ রামচন্দ্র এবং কৃষ্ণ সারা ভারতবর্ষে পূজিত হন। এছাড়াও ভারতবর্ষের বাইরেও পূজিত হচ্ছেন তারা। সারা পৃথিবীতে রাম এবং কৃষ্ণকে ভগবান হিসেবে মেনে নিয়েছে মানুষ। তিনি মিডিয়ার প্রশংসা করে বলেন, বাংলাদেশের ঘটনা মিডিয়া ছিল বলেই পরিষ্কারভাবে জানতে পেরেছে এদেশের মানুষ। কি বলছেন তিনি এদিনের অনুষ্ঠানে এসে, শুনুন। রামের পুজো পশ্চিমবঙ্গে জুড়ে না, সারা ভারতবর্ষ জুড়েই রামের পুজো হবে। আজকে আমরা এখানে বলছি তো, ব্রিটেনের মতো জায়গায় সেখানে পার্লামেন্ট শুরু হয়েছে গঙ্গা জল ছিটিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে। এটা আসতেই হবে। মানুষ যদি হতে হয় মানুষকে, তাকে আমাদের সনাতন ধর্মের যে নীতি নিয়ম, সেই নীতি নিয়মের মধ্যে আসতেই হবে। সারা ভারতবর্ষে পূজিত এবং ভারতবর্ষের বাইরে যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ আছেন, তারা এই দুজনকেই ভগবান বলে মেনে নিয়েছেন। সারা পৃথিবীতে গ্রামে গঞ্জে যেখানেই সনাতনী হিন্দুরা আছেন, এবং স্বামী বিবেকানন্দই বলেছেন যে যতদিন সনাতন ভারতবর্ষের হিন্দুরা ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিনই কৃষ্ণ বাঁশি বাজাবেন, মা কালী পাঠা খাবেন, আর শিব সারে চড়ে পৃথিবী ভ্রমণ করবেন। সুতরাং রামচন্দ্র আমাদের ভারতবর্ষের প্রথম অহল্যা, যে জমি চাষ হতো না সেটা হলকর্ষণ করে তিনি চাষের ব্যবস্থা করছেন। বর্ষ থেকে বর্ষণ, এই ভারতবর্ষেই প্রথম বর্ষণ ফসল চালু হয়েছেন, সেটাই রামচন্দ্রের হাত থেকেই হয়েছে। সেই জন্যে আমাদের প্রত্যেকের ভিতরে, হৃদয়ে, মনে, প্রাণে গাঁথা আছে রাম। স্বামী বিবেকানন্দ বলেছেন, রামের পুজো কর। হুগলির চকতাজপুরে গার্লস মাদ্রাসায় নবী দিবস পালন, গজল আবৃত্তি সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। হুগলির চকতাজপুরে ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসায় 60তম বাৎসরিক নবী দিবস পালিত হল মর্যাদার সঙ্গে। 1967 সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ফুরফুরা শরীফে। এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না, চকতাজপুর হাজি এলাহি বক্স মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুস সামাদ, গার্লস মাদ্রাসার সম্পাদক শেখ শাহনওয়াজ হোসেন, প্রধান শিক্ষিকা সুকন্যা দত্ত। ছাত্রীরা গজল, কেরাত, আবৃত্তি ইভেন্ট সুচারুভাবে পরিবেশন করে। বিশিষ্ট অতিথিরা ছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষাই এগিয়ে নিয়ে যেতে পারে একটি সমাজকে, এই কথাই বারবার তুলে ধরেন এবং সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে গেলে সবথেকে নারী শিক্ষাই আগে প্রয়োজন, এটাই বক্তারা বারবার প্রতিধ্বনিত করেন। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। পরে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না এক সাক্ষাৎকারে অনুষ্ঠান সম্পর্কে জানান। 60তম বাৎসরিক বিশ্ব নবী দিবস পালিত হলো হুগলি জেলার চকতাজপুরের ওয়েস্ট বেঙ্গল গার্লস সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসায়। মূলত এই মাদ্রাসার যে সমস্ত শিক্ষিকাগণেরা রয়েছেন, সকলে সম্মিলিতভাবে প্রতি বছর করে, সেরকম এবছরেও করেছেন। যে সমস্ত ছেলেমেয়েরা, বিশেষ করে ছাত্রীরাই পড়াশোনা করেন, এই ছাত্রীদের বিকাশ ঘটাবার জন্য বিভিন্ন রকমভাবে ইভেন্ট রাখে। সেই ইভেন্টের মধ্যে বিভিন্ন রকম গজল, কিরাত, আবৃত্তি এবং বক্তৃতা, এরকম বিভিন্ন রকম ইভেন্ট। তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে, মূলত তাদের প্রতিভার বিকাশ ঘটুক, সেই লক্ষ্যে তাদের এই সমস্ত অনুষ্ঠান করা হয়েছে এবং তাদেরকে সম্মানিত করা হয়েছে পুরস্কার বিতরণের মাধ্যমে। পাশাপাশি
কবির হজরত মোহাম্মদ মুস্তাফা ইসলাম তিনি একজন শান্তির বার্তাবাহক ছিলেন, যে সমাজে উচ্ছৃঙ্খল ছিল, সুশৃঙ্খলাবদ্ধ সমাজ গড়েছিলেন। আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে একটা শ্রেণী মানুষের মধ্যে ভেদাভেদ, হিংসার বাতাবরণ ছড়াবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। আমরা মনে করি যে মানুষের মধ্যে শান্তি, ভ্রাতৃত্ববোধটা বড় জিনিস। আজকে আমাদের মাদ্রাসার 60তম মিলাদুন্নবী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এটি ঐতিহ্যপূর্ণ 60 বছরের প্রাচীন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমি চাইব যে এই মাদ্রাসার আরও প্রভূত উন্নতি হোক এবং এই মাদ্রাসায় অনেক ছাত্রীরা এসে ভর্তি হোক এবং এই মাদ্রাসা হুগলি জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত হোক। সবাই মিলে আমরা সেই চেষ্টাই করছি। আশা করি এলাকাবাসী এবং আমার যারা শুভানুধ্যায়ী আছেন, প্রাক্তন ছাত্রীরা আছেন, তারা সকলে এই বার্তা তাদের যারা পরিচিতজন আছে তাদের মধ্যে পৌঁছে দেবেন এবং আমার মাদ্রাসা যেন ধীরে ধীরে আরও উন্নতি লাভ করে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়া দারবাসিনী গার্লস হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল স্কুল সংলগ্ন ময়দানে। হুগলির দ্বারবাসিনী গার্লস হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এছাড়াও ছিল নৃত্য প্রতিযোগিতা। বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। 18টি ইভেন্টে ভাগ করা ছিল এই ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সোশ্যাল মিডিয়া, পরিবেশ সচেতনতা ওপর একটি ছোট নাটকেরও আয়োজন করা হয়েছিল এদিন। সমগ্র অনুষ্ঠানে ছাত্রীদের উৎসাহ ছিল ভরপুর। এদিনের এই অনুষ্ঠান উপস্থিত হয়েছিলেন প্রধান শিক্ষিকা কাকুলি চক্রবর্তী মোদক, সহ শিক্ষিকা সীমা চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষিকারা। এছাড়াও ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অমিত রায়, শিক্ষানুরাগী জয়ন্ত পাল, সাথী দত্ত, মুকবুল হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই ক্রীড়া প্রতিযোগিতায় দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আমাদের আজকের কর্মসূচি ছিল ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আর তার সাথে আমাদের একাডেমিকের পুরস্কার বিতরণী সেটাও আজকে হয়েছে। আর আমাদের প্রতি বছর যে ক্রীড়া প্রতিযোগিতাটা হয় তার সাথে আমাদের যে পড়াশোনায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদের পুরস্কার বিতরণী হয় আর তার সাথে আমাদের ওই যারা অ্যাটেন্ডেন্স যাদের হাইয়েস্ট থাকে তাদের পুরস্কার দেওয়া হয়। তো এই অনুষ্ঠানটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি, কারণ একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। আমরা সারা বছর এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করি। অনুষ্ঠানটা আমাদের যেমন উৎসাহ থাকে তেমন আমাদের ছাত্রীদেরও খুবই উৎসাহ থাকে। প্রত্যেক ক্লাসে একটা একটা করে নাচের অনুষ্ঠান হয়। তাছাড়া যারা ভালো মেয়ে, যারা নাচতে ভালোবাসে তাদেরকে নিয়ে আরেকটা অনুষ্ঠান হয়। গোটা এলাকার গ্রামবাসীরা অপেক্ষা করে আজকের দিনটার জন্য। আমাদের এটা একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আমি এই স্কুলে 19 বছর ধরে আছি। আমি এসে থেকে এই অনুষ্ঠান দেখে আসছি এবং আগে আমাদের যারা অভিভাবকের মতো আমাদের যে দিদিরা ছিলেন তারা অনুষ্ঠানটা পরিচালনা করতেন, এখন আমরা তাদের ধারক হয়েছি। পান্ডুয়া থেকে পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।